শাশুড়ি যা সবাইকে জানান, ছেলেমেয়েরাও জানতে পারে। মুহূর্তেই বাড়িতে হইচই পড়ে যায়। অন্তিকের চাচি মিষ্টিমুখ করান সবাইকে। অন্তিকও ব্রেকফাস্ট সেরে উঠেছে ততক্ষণে। খবরটা জানলে এমন অবস্থায় হবে বাড়িতে তা সে জানতো। মা বাকি খাবার রেখেই উঠে গিয়েছে সুখবর জানাতে সবাইকে। অন্তিকও উঠে পড়ে, সবাইকে একটু স্থির হয়ে বসতে বলে। অন্তিকের কথায় সবাই শান্ত হলেও উত্তেজনা কমে না। হঠাৎ এমন কোনো খবর পাবে তারা কেউ আশা করেনি। প্রাণেশাকে বাড়ি ফিরিয়ে আনার তারা আরো বেড়ে যায়। অন্তিক বাবা আর ছোট বাবাকে তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসার জন্য বলতে বলে মা চাচিকে। তারা এলেই যাবে ও বাড়িতে, নিয়ে আসবে। বাড়িতে উৎসব মুখর পরিবেশ হয়ে যায়। মাহমুদ সরোয়ার আর মুস্তাসির সরোয়ার গিয়েছেন কুমিল্লা ব্যবসায়ের কাজে। আয়শা আমিন ফোন করে ওখানকার রসমালাই নিয়ে আসার তলব করেন। স্বামী হঠাৎ এই মিষ্টান্ন খেতে চাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন না, সামনাসামনি জানাবেন খুশির খবর। অন্তিক বেরিয়ে পড়েছে ইরফানের বাড়ির উদ্দেশ্যে। আধা ঘন্টার মধ্যে পৌঁছে যায় ইরফানদের বাড়িতে। মানুষ বলতে মেয়েদের দেখা যায় বেশিরভাগ সময়। পরিবারে কোনো মহিলা নেই। যে বাড়িতে মেয়ে মানুষ থাকে না সেই বাড়ি যেন শ্মশান। সদস্য বলতে শুধু তারা বাবা ছেলে। ছেলে ছন্দ ছাড়া বেপরোয়া স্বভাবের, আর বাবা মারাত্মক ধরনের বিজনেস পার্সন। ওনার চারপাশটা শুধু কাজ আর কাজ। যন্ত্র মানব যাকে বলে, টাকা চেনেন বেশি। এই অভিযোগ নিয়ে প্রিয়তমা স্ত্রীও ছেড়ে চলে গেল বহু আগে। একটু সময় চেয়েছিল সে, তিনি দেননি। টাকার পেছনেই ছুটেছেন দিনরাত। তারপর যখন ভুল বুঝতে পারে সময় দিতে চায়, তখন আর উপায় ছিল না। তারপর থেকে আরও যন্ত্রমানব হয়ে পড়েন। কিন্তু যন্ত্রমানবই হলে ছেলের জন্য মন পড়বে কেন? ইরফান না মানলেও তার বাবা তাকে ভালোবাসে। শারীরিক মানসিক এত শক্তি, একজন মানুষ স্ট্রোক করে ফেলেছিলেন ছেলের দুশ্চিন্তায়। কিন্তু ইরফান সেসব অদেখা করে চলে এখনো। অধিক ইরফানের বাড়ি সে ড্রয়িং রুমে বসে পড়ে। তার এ বাড়িতে আসা যাওয়া হয় প্রায় সময়। প্রিয় বন্ধুর বাড়ি আসা যাওয়া না থাকলে চলে, কারণে অকারণে ছুটে আসতে হয়। এই যে এখনো এলো। সে বসে মিনিট কয়েক পর মেয়েড এসে কফি দিয়ে যায়। এটা প্রতিবারের নিয়ম। সে আসলেই তার ব্ল্যাক কফি মাস্ট থাকে। মেয়েডকে দিয়ে রুমে ইরফানের বাবার কাছে তার আসার খবর পাঠায়। মিনিট দুয়েক পর আসেন ভদ্রলোক। এসে সামনাসামনি বসেন। তো কি অবস্থা ইয়াংম্যান? বইয়ের খোঁজ পাওয়া গিয়েছে? জি আঙ্কেল, 2 দিন হলো ওকে পেয়েছে। অন্তিক স্বাভাবিকভাবেই জবাব দেয়। প্রিয় বন্ধুর বাবা হিসেবে তার সাথে সম্পর্ক ভালো। ইরফানের মতো স্নেহ করে তাকে, সেও শ্রদ্ধা করে। তবে বন্ধুসুলভ সম্পর্কটা, তাই স্বাভাবিক কথোপকথন চলে। তো কোথায় পেলে? কোথায় ছিল এতদিন? কিছু জানতে পেরেছো? মান অভিমান ভাঙিয়েছো? এটা করতে দেরি করো না, না হয় পরে আফসোস ছাড়া কিছু করতে পারবে না। অন্তিক ওনার কথায় গভীরতা বুঝতে পারে, মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, ওর ভাইয়ের সাথে চলে গিয়েছিল বাবার বাড়ি। সামনে 2-1 দিনের ভেতর ফিরে আনবো। মার অভিমানও ভাঙিয়ে নিয়েছে। চিন্তা করবেন না। আপনি কিছু বলবেন বলছিলেন? কোনো সমস্যা হচ্ছে ইরফানকে নিয়ে? আরে তেমন কিছু না, বিচলিত হইও না। তবে কাল থেকে বাড়ি আসেনি, কলও ঢুকছে না। এমন তো করে না। অনেকগুলো দিন পার হয়ে গেল, আবার কোথাও চলে গেল বুঝতে পারছি না। চিন্তা করবেন না, আমি খোঁজ নিয়েছি। কয়েক ঘন্টার মধ্যে জেনে যাব। কিন্তু আপনি হয়তো অন্য কিছু বলতে আমাকে ডেকেছেন। ভদ্রলোক হাসেন অন্তিকের আন্দাজ শক্তি আর কিউরিসিটি দেখে। হ্যাঁ ঠিক ধরেছ। তোষামা তো এই বাড়ির চৌকাঠ পেরোনোই অনেক দিন। ওকে বাড়ি আনার কথা ভাবছিলাম। সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। অন্তিক ওনার দিকে তাকায়। সে আন্দাজ করতে পারছে কিছুটা তিনি কি বলতে যাচ্ছেন সেটা। অন্তিকের বিষয়টা বুঝতে পেরে ইরফানের বাবাও হাসেন। ঠিক ধরেছ, বিয়ের কথাই ভাবছি। ওরা নিজেদের মধ্যে এরকম সাপে নেউড়ে ঝগড়াঝাটি সারা জীবন জারি রাখবে। যতদূর চিনেছি, ওদের সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় আরো দিতে থাকলে এই জীবনে আর ছেলের সংসার দেখা যাওয়া হবে না। তাই ভাবছিলাম এবার অন্তত যেভাবেই পারি বিয়েটা দিয়ে দিই। তুমি বোঝাও দুই বন্ধুকে, তুমি ভরসা।
তারপর মারামারি কাটাকাটি যা করার করুক, ঘরটা আলোকিত থাকবে মেয়েটা আসলে। এভাবে আর ভালো লাগছে না। অনেকগুলো বছর তো কাটালাম বাবা ছেলে। হুম, আমি অবশ্যই বোঝাবো। আর সত্যি বলতে আমি নানানভাবে আগেও বুঝিয়েছি, কিন্তু কাজ হয়নি। সে ঝগড়াঝাটি লেগেই থাকে, মেইন পয়েন্ট থেকে সরে যায় এসব করতে করতে। এবারও বোঝাবো। তবে দুজনেই যেহেতু প্রাপ্তবয়স্ক, তা আলটিমেট ডিসিশন ওদের হাতে। তিনি মাথা নেড়ে সায় জানান। ঠিক আছে, তুমি এবার ইরফানের খোঁজ নাও একটু। না জানি কোথায় গিয়ে পড়ে আছে ছেলেটা। অতীক ফোনে ইরফানের লোকেশন দেখতে দেখতে বেরিয়ে পড়ে। এখানেই ঢাকায় দেখাচ্ছে এই লোকেশন, পুরান ঢাকায়, কিন্তু এই ছেলে ওখানে কি করছে? কল দিলে নট রিচেবল দেখায়, তবে তাকে পুরান ঢাকায় দেখে আর ঘাটায় না। কোনো দরকারে গিয়েছে হয়তো, তারপর চলে যায় নিজের চেম্বারে। পুরান ঢাকা ইরফানের মা এসেছে তার বর্তমান সংসারের ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে। বিদেশ ফেরত তারা, দেশে এসেছে কিছুদিন হলো। ঘুরতেই এসেছে সবাই মায়ের দেশে। এখন পুরান ঢাকার ঐতিহাসিক জায়গাগুলো এক্সপ্লোর করছে। ঘোরাঘুরি করছিলেন ভদ্রমহিলা ছেলে মেয়েদের নিয়ে বেশ আনন্দে। হঠাৎ ইরফানের সামনে গিয়ে দাঁড়ালে তিনি চিনে উঠতে পারেন না। তার মেয়ে দুটো আর ছেলেটা ইরফানকে পট আটকে দাঁড়াতে দেখে বিরক্ত হয়। Excuse me, mister. Why are you blocking the way? ইরফান তাদের দিকে তাকায় না, মায়ের দিকে চেয়ে রয়। তার মাও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনিও প্রথমে বিরক্ত হয়েছিলেন, পরে চেহারাটা দেখে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন, পলক ফেলেই বলেন, ইরফান, চিনতে পারলেন তাহলে? তুমি সত্যি ইরফান? মহিলা অবাক স্বরে জানতে চান। ছেলেরা চেহারা দেখেই মনে হচ্ছে অনেক অনাকাঙ্ক্ষিতভাবেই ছেলের দেখা পেয়ে তিনি ভীষণ খুশি। কিন্তু এমন নাটকে ইরফান বিরক্ত হয়। এর মধ্যেই পেছন থেকে ওনার বড় মেয়ে জানতে চায়, Who is him? You know him? হি ইজ ইউর ব্রাদার রেনি, মাই ফার্স্ট চাইল্ড, মাই সান। আবার হেসে সবাইকে উদ্দেশ্য করেই বলে, ইরফান, হিজ নেম, মেট হিম, ইউর বিগ ব্রাদার। অ্যানি সহ বাকি ছেলে মেয়ে দুটো মায়ের কথায় কিছুটা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তারা জানে মায়ের আরেকটা ছেলে আছে আগের ঘরের, তবে কখনো দেখেনি, প্রথম দেখলো। চেহারার আদল অল্প একটু মায়ের মতো, তবে পুরোটা নয়। তাদের বিশ্লেষণের মধ্যে শুনতে পায় ইরফানের কর্কশ কণ্ঠস্বর। I'm not here to meet your and your second husband. Production. I need a statement from you. তার কথা শুনে মা সহ ভাই বোনেরাও কিছুটা অবাক হয়। এসব কেমন ধরনের কথাবার্তা? What kind of shit are you talking? হুশ, কিপ কোয়াইট, দ্যাটস মাই কাইন্ড অফ শিট। ইরফান, এভাবে কথা বলছো কেন? আমার বুকে এসো প্লিজ একটু। কতগুলো বছর পর তোমাকে দেখলাম, আমার বাচ্চা। কথাটা বলে তার দিকে এগিয়ে আসতে চাইলে ইরফান আটকে দেয়। নাটক বন্ধ করুন, আমার একটু দরকার আছে। একটা স্টেটমেন্ট লাগবে। তারপর চানাপোনা নিয়ে যত ইচ্ছে ঘোরাঘুরি করুন। ইরফানের মা ভীষণ ব্যথিত হন ছেলেকে ফিরিয়ে দেওয়ার আর এমন ব্যবহারে। ইরফান তাকে নাটক করছে বলল, তিনি নাটক করছেন? ছেলেকে একটু বুকে টেনে নেওয়া নাটক? আমার ছেলেকে একটু বুকে নিতে পারবো না? নাটক করতে হবে আমাকে? একদম নাটকই এসব। এত বছরে ছেলের কথা মনে পড়ে না? একটা ছেলে আছে, সে কোথায় তো ভুলে বসেন। আবার এখন এসব ইমোশনাল ড্রামা করে কি বোঝাতে চাইছেন? ডিসগাস্টিং। ইরফানের কথায় ওনার বাকি ছেলে মেয়েরা রেগে যায়। তারা বাংলা না বুঝলেও মাকে অপমান করে কিছু বলছে বুঝতে পারে। এতক্ষণ তবু মায়ের ছেলে বলে চুপ ছিল, এখন ইমোশনাল ড্রামা, ডিসকাস্টিং এসব শব্দ শুনে তারা রেগে কিছু বলতে চাইলে মা আটকে দেয়। তিনি বুঝতে পারছেন ইরফানের মনে তাকে নিয়ে কোনো ভালোবাসা নেই, টান নেই, বরং যা আছে সব প্রীতিষ্ণা। এসব বুঝতে পেরে তিনি ভীষণ কষ্ট পান, তবুও ঢোক গিলে জিজ্ঞাসা করেন, কিসের স্টেটমেন্ট লাগবে তোমার? কি জানতে চাও? হ্যাঁ, আপনি বলবেন আমি বেজন্মা কিনা। আমি কি বাস্টার্ড? ইরফান,
চিৎকার করবেন না, জবাব দিলে হবে শুধু। আমি চলে যাব। তুমি আমাকে অপমান করছো, অসম্মান করছো বলো। হ্যাঁ, জানি তো। আরো একজন বলেছে, আমার জীবনের একমাত্র নারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী। সেও বলেছে আমি মেয়েদের সম্মান করতে জানি না। মেয়েদের কি বলতে হয় না হয় সেসব কিছু জানি না আমি। আমার মা আমাকে সেই শিক্ষা দেয়নি। আরো বলেছে বলেছে আমি এসব শিখব কি করে, জানবো কি করে? মেয়েরা তো মায়ের জাত হয়। আমার মাই তো নেই। মা না থাকলে জানবো কি করে মায়ের মূল্য, মেয়ের মূল্য, তাই না? সত্যিই বলেছে, আমিও মানি। কিন্তু সে আমাকে বাস্টার্ডও বলেছে। এটা মানতে পারছি না কিছুতেই। তুমি তো আমাকে জন্ম দিয়েছ, তুমি জানবে। বলো, আমি বেজন্মা কি না? বলো বলো। ইরফানের মা ছেলের কথা শুরুর দিকেই কাঁদতে শুরু করেছিলেন, নিতে পারছেন না এসব। কাঁদতে কাঁদতেই বলেন, তোমার বাবাকে জিজ্ঞেস করতে আমার কাছে কেন এসব বলতে এলে? বাবা বললেও যদি বিশ্বাস না করতে চাই, আমাকেও যদি তাও বেজন্মা বলে, বাবা তো ভুলেও জানতে পারে আসল সত্য। তুমি তো বলতে পারবে। তাছাড়া কেন জানি আমার সন্দেহ হচ্ছে, আমার জন্ম হয়তো তোমার কোনো ভুল ছিল। না হয় একটা সন্তান আছে, এটা কেউ কি করে ভুলতে পারে? তুমি বলো। ইরফানের গালে থাপ্পড় দিয়ে কাঁদতে কাঁদতে মা বলতে থাকেন, অনেক ভালোবাসো তাই না ওই মেয়েটাকে? অনেক ভালোবাসো। ওকে বিশ্বাস করানোর জন্য মাকে কষ্ট দিতে দুবারও ভাবলে না? না, একবারও ভাবনি তুমি। তবে ঠিক বলেছে মেয়েটা, আমি তোমাকে কোনো শিক্ষা দিতে পারিনি। মায়েদের কি বলতে হয় না হয় কিছু শেখাতে পারিনি। আমার দোষ এসব। তোমাকে শিখিয়ে পড়িয়ে আসা উচিত ছিল। খুব বড় ভুল করেছি। আর হ্যাঁ, ওই মেয়েকে বলে দিও, তুমিও পবিত্র, আমিও পবিত্র। আমি কোনো নাজায়েজ সন্তান জন্ম দেইনি। তুমিও বেজন্মা নও। আমরা দুজনেই পবিত্র। ওকে বলে দিও, আমি খারাপ মা বলে তোমার খোঁজ নেইনি। খারাপ মা বলে ভুল জন্ম বলে নয়। ইরফান সব কথা রেকর্ড করে নিয়েছে ফোনে। শক্ত হয়ে দাঁড়িয়ে সব কথা শুনে ধন্যবাদ বলে চলে আসে। ইরফান চলে যায়, কিন্তু তার মা সেখানেই বসে পড়ে কাঁদতে কাঁদতে। ছেলেমেয়েরা থামাতে চাইছে, কিন্তু ওনার কান্নার বাঁধ থামছে না। এত কষ্ট ওনার এই জীবনে কখনো হয়নি, কোনোদিনও না। ইরফানের বাবার সংসার যন্ত্রের মতো করে গেলেও হয়তো এত কষ্ট লাগতো না। ছেলের কথা ভেবে একটু মানিয়ে নিলে বোধহয় আজ এই দিন দেখতে হতো না। তখন স্বার্থপর হয়ে একটু সুখের আশায় চলে এসেছিলেন। ইরফানের বাবাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন, কিন্তু যে সুখের আশায় তিনি স্বামী সন্তান ত্যাগ করে এসেছেন, সেই সুখ পেলেও ছেলেকে যে একাকিত্বের জীবন উপহার দিয়ে এসেছিলেন, সেই জীবনের সামান্য হাহাকারের ওপর আজ সব সুখ তুচ্ছ হয়ে গেল। এক লহমায় সব সুখ অনর্থক ছিল প্রমাণিত হলো। কিন্তু এসব কেন ফিরিয়ে দিল সৃষ্টিকর্তা? সে তো ছেলেকে নিয়ে আসতে চায়নি, এমনটা নয়, কিন্তু টাকার ক্ষমতার কাছে হেরে গিয়েছেন। তাহলে কিসের শাস্তি দিল? ইরফানের বাবা সূত্রে যাবে বলার পরও তাকে সুযোগ না দিয়ে সংসার ভাঙার শাস্তি। অমনি চারদিক থেকে নিজের অদৃশ্য আওয়াজ পান তিনি। হ্যাঁ, সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি নারাজ হয় সংসার ভাঙলে। সে তো পরকীয়ায় লিপ্ত হয়নি, না তোমাকে অভাবে রেখেছে, না মারধর করেছে। এমন কোনো জঘন্য অপরাধ সে করেনি। তবে সময় না দেওয়ার মতো একটা গুরুতর অপরাধ করেছে। তার জন্য ক্ষমাও চেয়েছে সে। আরেকটা সুযোগ চেয়েছে বারবার। তুমি দাওনি, তুমি দাওনি। নিজের জেদে হোটেল থেকে ছেলের কান্না, স্বামীর নিরীহ হাহাকার উপেক্ষা করে
এসেছো, নতুন জীবন পেয়ে ছেলেকে বলেছো। ইরফান ভয়েসটা তোষার কাছে পাঠিয়ে দেয়, নিচে লিখে দেয়। আই এম নট এ বাস্টার্ড। তারপর বাইক স্টার্ট দেয়। কাল তোষার ওখান থেকে বের হয়ে অনেক ভেবেছে, মা নেই তাই শুধু এই কথাটাই মাথায় আসছিল। শেষে সিদ্ধান্ত নেয় মায়ের মুখোমুখি হতে হবে। তার কাছেই আছে সব উত্তর, তার সব প্রশ্নের উত্তর মায়ের কাছেই থাকবে। সে তো বিদেশ যাবে ঠিক করে ফেলেছিল মায়ের মুখোমুখি হতে। পরে খোঁজ নিয়ে জানতে পারে তিনি এখন দেশেই আছেন, স্বামী সন্তান নিয়ে। এসেছিল কৈফিয়ত চাইতে, কিন্তু কি কৈফিয়ত চাইবে তা সে জানে না। কিভাবে চেয়ে ফেললো, কষ্ট দিয়ে এলো, যেভাবে সে এতগুলো বছর পেয়ে এসেছে। তার সবচেয়ে বেশি গায়ে লেগেছিল মা না থাকার খোঁটা দেওয়ায়। এটা তার জীবনের একটা সবচেয়ে বড় না পাওয়া। আর তার সব কিছুই পাওয়ার স্বভাব, না পেলে কেড়ে নেওয়ার স্বভাব। সেখানে সবচেয়ে মূল্যবান জিনিসটাই নেই, কেড়ে নেওয়ারও সাধ্য নেই। তোষার মুখে এই দুর্বলতার খোঁটা শুনে ভেতরটা ফেটে যাচ্ছিল। সব জ্বালিয়ে দিতে ইচ্ছে করছিল। মায়ের জন্য এত তোড়পেছে সে, একটু ভালোবাসা পাওয়ার জন্য। রাত হলে ঘুমানোর সময় একটু মাকে কাছে পেতে, জ্বরের সময় মায়ের হাতের লোকমা খেতে, মায়ের মুখে গান শুনে ঘুমানোর অভ্যাস থাকায় সারা রাত তোর পারে মাসের পর মাস, তাও পাইনি। লজ্জার কথা না, এত চেয়েও পাইনি। ইগোতে লেগেছে। মায়ের প্রতি ভালোবাসা আসে না তার এখন আর। সে মায়া অনেক আগে কেটেছে। বাস্টার্ড বলে সেও কতজনকে গালি দিয়েছে, আবার নিজে খেয়েছে। কিন্তু কাল কেন জানি মনে হলো জন্মেই ভুল আছে হয়তো। না হয় মায়েরা ভালো না বেশি পারে। তবে আজ পেল সে উত্তর, পারে। মায়েরা খারাপ হলে ভালোবাসে না, সন্তানদেরও ভুলে যায়। তার জন্য বেজন্মা হতে হয় না। আগের বিধ্বস্ততা থেকে মানসিক রিলিফ পেলেও কেন জানি এখন নতুন অস্থিরতা কাজ করছে মন মস্তিষ্কে। নানান রকম ভাবনা চিন্তা আসছে মাথায়। শেষে নিজেই বাইক চালাতে চালাতে চিল্লিয়ে চিল্লিয়ে বলে ওঠে, না, কোনো ভুল করিনি, একদম উচিত কাজ হয়েছে। এত সুখের নেশা তার, একটু দুঃখ পাক, সুখ পেতে পেতে অতিষ্ঠ হয়ে গেছে। মাকে অতিষ্ঠ হতে দেওয়া যায় না, একদম না। চলন্ত বাইকের শাসা আওয়াজের সাথে তার কথাগুলো মিলিয়ে যায় হাওয়ায়। অথচ মন বলছে, মায়েদের কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কেউ না। সেও শান্তি পাবে। এসব ভাবতে ভাবতে সামনে থেকে বড় ট্রাকটা কবে যে কাছাকাছি চলে এলো বুঝতেও পারে না ইরফান। সামাল দেবে তো দূরের কথা। এসে ইউনিভার্সিটির ক্যাম্পাসে আছে এই মুহূর্তে, বন্ধুদের সাথে। বন্ধু নয় অবশ্য, বান্ধবী। নতুন নতুন কলেজে উঠে যে কয়েক বন্ধু বানিয়েছে সে বাদ গিয়েছে কয়েক মাসের মধ্যেই দিগন্ত ভাইয়ের অবদানে। দিগন্ত ভাইয়ের অবদানে। এরপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার উপর। বান্ধবী বানানো যাবে, কিন্তু বন্ধু বানানো যাবে না। বান্ধবীদের সাথে কোথাও ঘুরতে যাওয়া যাবে না, এমন অনেক কিছু। তবে এমন না যে ঈশিতার কথা অমান্য করলে বাড়িতে বড়দের কাছে বিচার দিত। সেসবের ধার ধারে না দিগন্ত ভাই, বরং বড়দের বলে দিলেই খুশি হতো ঈশি। সেও বলতো সবার জন্য এক নিয়ম, আর তার জন্য অন্য নিয়ম হবে কেন? এমন তো না যে সে ছেলে বন্ধু বানানোর জন্য মুখিয়ে আছে। বারণ যখন করেছে সামনে থেকেই না হয় আর কোনো ছেলের সাথে বন্ধুত্ব করতো না। কিন্তু যাদের সাথে ইতোমধ্যে বন্ধু হয়ে গিয়েছে তাদের সাথে অকারণে বন্ধুত্ব ভাঙানো কোন ধরনের বাচ্চামো? দিগন্ত বাড়ির বড়দের কাছে বিচার দিলে সেও নিজের দিক থেকে এসব কথা বলতো, কিন্তু সেসব করে না দিগন্ত। নিজেই অধিকার দেখায়, যেন ঈশির জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার। প্রথম প্রথম বিরক্ত লাগতো ঈশির, পরে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু সময়ের সাথে সাথে আবার অন্য কিছুর আভাস পায়। নিজের মনের ভুল ভেবে উড়িয়ে দিত শুরুতে। পরে যখন অবচেতন মন কিছুটা আন্দাজ করতে পারে তখন নিজেই সেসব মানতে চায় না। সে দিগন্তের দিক থেকে যা বোঝে তা প্রকাশ করত না, না বোঝার ভান ধরত। কারণ তার ধিক্কার আসতো ভেতর থেকে।
উল্টাপাল্টা ভাবছে, এমনটা চিন্তা করে একই বাড়িতে থেকেছে ছোট থেকে। দিগন্ত ভাইয়ের চোখের সামনে বেড়ে উঠেছে সে, সবসময় ভাইয়ের নজরে দেখেছে তাকে। দিগন্ত ভাইও তো তখন তাকে আপু আর তিথির সাথে মতো করেই আদর করত, আলাদা কিছু দেখেনি কখনো। তাহলে হঠাৎ বিদেশ থেকে এসে পাল্টে গেল কিভাবে, ইসি ভেবে পায় না। অবশ্য দিগন্ত ভাই দেশের বাইরে চলে যাওয়ার পরপরই তার বাড়ন্ত বয়স শুরু হয়েছে। ফোনে কথা হতো বাকি সবার মতো, তখনও স্বাভাবিক ছিল। হঠাৎ দেশে এসে কিছুদিন পর থেকেই অন্য এক দিগন্ত ভাই হয়ে ওঠে যেন। তাহলে কি এতগুলো বছর পর দেশে ফিরে ছোটবেলার সেই ইসির জায়গায় অন্য এক ইসিকে দেখেই দিগন্ত ভাইয়ের ভাবনা বদলেছে? পরিণত ইসিকে দেখে কি অন্য নজরে তাকিয়েছে? এমনটাই হবে, না হয় আগে তো ঠিকই ছিল সব। কিন্তু ইসি প্রথম প্রথম বিষয়টা নিকারজনক ভাবলেও মাহাত ভাই আর আপুর বিয়েটা হওয়ার পর থেকে মনটা নিজেকে নিজেই কেমন আশকারা দিচ্ছে। এই বিষয়ে ভাবতে ইচ্ছে করে, দিগন্ত ভাইকে নিজের সাথে কল্পনা করতে ইচ্ছে করে। আর ইসির কাছে এইসব বিষয় ভীষণ লজ্জার, ভীষণ। কি করে এইসব মাথায় আনে সে? এইসব ভাবনা চিন্তা করতে করতেই চলে যায় বান্ধবীদের পেছন পেছন। পুরনো কথা হঠাৎ মাথায় আসে, কারণ সে আর তার বান্ধবীরা ক্লাস বাদ দিয়ে রেস্টুরেন্টে যাচ্ছে এখন। আশেপাশের ক্যাফে হলে এত ভাবনা চিন্তার দরকার ছিল না, এতটাও বাধা ধরা রাখেনি দিগন্ত ভাই যে সামান্য ক্যাফেতেও ঢুকতে পারবে না বান্ধবীদের সাথে। কিন্তু সে যাচ্ছে বেশ দূরে, নতুন খোলা একটা বড়সড় রেস্টুরেন্টে, যেটা ইউনিভার্সিটি সহ বাড়ি থেকেও অনেক দূরে। বান্ধবীর জন্মদিন উপলক্ষে নতুন খোলা সেই রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে সবাইকে ট্রিট দিতে। যদিও সে আশেপাশে নয় বলে মানা করে দিয়েছিল, কিন্তু কেউ শুনতে চাইছে না। সবাই যাবে অথচ ইসি না গেলে ভালো লাগবে কারো, তাই নানান কিছু বুঝিয়ে জোর করে রাজি করিয়েছে। ইসিও আর মানা করতে পারেনি। ঘণ্টাখানেকের মাঝে পৌঁছে যায় তারা। 5 জন মিলে এক সাইডে গিয়ে বসে। ইচ্ছে মতো এক একজন এক এক রকম খাবার অর্ডার করে, বান্ধবীর পকেট খালি করার আশায়। এদিকে সেই বান্ধবীর হা হুতাশে শেষ নেই, রাক্ষসীদের নিচ থেকে অফার করার দুঃখে। এমনভাবে নানান দুষ্টুমির ছলে মজা করতে থাকে। গ্রুপ ফটো নেয়, এক একজনের এক এক রকম অপ্রস্তুত অবস্থায় ফ্রেমবন্দি করে। অবশেষে তাদের খাবার চলে আসে। বার্থডে গার্লের জন্য কেকও অর্ডার করেছিল বন্ধুরা মিলে। সবার আগে সেটা কাটে। কেক কাটা শেষে একে অপরের গালে মাখিয়েও দেয় দুষ্টুমির ছলে। তবে হঠাৎ বেকায়দায় ইসির চোখে ঢুকে যায় কেকের ক্রিম। আউচ! শেষ করলি, আমার চোখ শেষ। রাক্ষসীগুলো কে গালে মাখার জিনিস নয়, গেলার জিনিস। না গিলে আমার চোখটাই পেলি ঢুকিয়ে দেওয়ার জন্য। সরি দোস্ত, খেয়াল করিনি। কিন্তু আমি ভেবেছিলাম কেক মেকআপের জিনিস, তাই মুখে মাখাচ্ছিলাম। ওর কথায় সবাই হেসে ওঠে। বেইমানের দল, খিক বন্ধ করে একটা টিস্যু দে। টিস্যু দিয়ে যতটুকু পারে মুছে নেয়, কিন্তু চোখে পানি মেরে আসা দরকার, না হয় কেমন একটা জ্বালা করছে। তোরা সবে বস, আমি একটু ওয়াশরুম থেকে আসি। পানি ছিটকা দিতে হবে, জ্বালা করছে। ওকে যা, তাড়াতাড়ি চলে আসিস। বেশি দেরি হলে তোর ভাগের খাবার উধাও হয়ে যেতে পারে। আমার ভাগের খাবার উধাও হলে তোদের একটাকেও দৃশ্যমান রাখবো না। যেতে যেতে ইসি বলে। ওর কথা শুনে বাকিরাও হেসে নিজেদের মধ্যে মেতে ওঠে, ছবি তুলতে থাকে। বেশ কিছুক্ষণ পর ইসি চোখ মুখ পরিষ্কার করে বেরিয়ে আসে। চুলগুলো হালকা হাতে ঝাড়তে ঝাড়তে বান্ধবীদের অবস্থানেই যাচ্ছিল। এর মধ্যে কারো পিঠের সাথে ধাক্কা লাগে। সে সাইড দিতেই যাচ্ছিল, লোকটা উল্টো দিকে থাকায় থেকে পেছনে ইসি আছে দেখতে পায়নি। তাই ইসি যে সাইডে গিয়েছে লোকটাও ওই সাইডে যেতেই ধাক্কা লাগে। কপালে ব্যথা পাওয়া সে কিছুটা আর্তনাদ করে ওঠে। সামনে লোকটাকে কিছু একটা শুনিয়ে দিতেই চাচ্ছিল, কিন্তু চোখ তুলে তাকাতেই দিগন্ত ভাইকে দেখে হুঁশ উড়ে যায়। ফোন কানে নিয়ে তার দিকেই চেয়ে আছে দিগন্ত ভ্রু কুঁচকে। সেকেন্ড দুয়ের পর ওপাশের ব্যক্তিকে কিছু একটা বলে কল কেটে দেয়। ফোন পকেটে ঢুকিয়ে ইসিকে উদ্দেশ্য করেই বলে, এখানে কি করছিস? ইসি বোকা মনে তাকিয়ে আছে। মানে যার সামনে পড়া মানা তার সামনেই পড়তে হবে উস্তা খেয়ে? চুপ করে আসিস কেন? ক্লাস টাইমে এখানে কি কি কারণে? শেষ কথাটা হ্যান্ড ওয়াচে চোখ বুলিয়ে বলে।
কার সাথে এসেছিস এত দূরে? দিগন্ত ভাইয়ের চেহারা দেখে রেগে আছে নাকি ঠিক ধরতে পারছে না ইসি। কি বলবে না বলবে ভেবে না পেয়ে ইতস্তত করে। আমি এখানে, কিন্তু আপনিও এখানে মানে? বান্ধবীর জন্মদিন আজ, তাই এসেছি সবাই। কারোর সাথে দূরে থেকেও না যেতে বারণ করেছিলাম আমি। এখানে আসার আগে আমাকে বলেছিলি। ইসির রাগ হয় না এভাবে বলায়। আগে হলে রেগে গিয়ে মনে মনে অনেক গালি দিত, কিন্তু এখন অবচেতন মন দিগন্তকে নিজের অধিকার দিতে চায়। তাই ওর না খুঁড়তে খুঁড়তেই বলে, সরি, আর হবে না, এই শেষ। কিন্তু আপনি এখানে কি করছেন দিগন্ত ভাই? আপনার তো ডিউটি টাইম এখন। জানতে চাই কৈফত চাইছিস? হ্যাঁ। তোকে কৈফত দেব কেন? দিগন্ত নতুন এসিকে দেখে নেয়। সে কিছুটা অবাক মনে মনে। এই মেয়ে সব কিছু বুঝেও অবশ থাকে সব সময়, আর আজ তার ওপর অধিকার দেখাচ্ছে। অবাক হলেও হাসে মনে মনে। হঠাৎ এই বদলের কারণ? আপনিও তো হঠাৎ বদলে গিয়েছিলেন। ইসির কথা শুনে হঠাৎ দিগন্তের সেই দিনগুলোর কথা মনে পড়ে, যখন নিজের অজান্তেই সে ইসিকে কামনা করত। পূর্ণাঙ্গ ইসিকে দেখে যে তার বুকের কোথাও একটা কেঁপে উঠেছিল, তা তখন নিজেও টের পায়নি। এভাবেই দিন কাটতে লাগলো। তারপর হঠাৎ একদিন রাতের অন্ধকারে মন অজান্তেই স্বপ্নের রানী তার স্বপ্নে এলো। যে বুকের কাঁপন সে এতদিন টের পায়নি, তা টের পাইয়ে দিতে সেই বুকে চুমু এঁকে দিল। এই ইঙ্গিতটুকু দিয়েই চলে যাচ্ছিল ইসি, কিন্তু দিগন্ত যেতে দেয়নি। হাত ধরে আটকে নেয়, বুকের উপর ফেলে নিজের সাথেই ধরে রাখে। কি করলে এটা? লজ্জা নেই তোর? না নেই। তোমার এখানটা আমার জন্য কাঁপে, অথচ তুমি বুঝতে পারো না। আমার রাগ হয়। দিগন্তের বুকে হাত রেখে ইসির অভিমানী স্বরে বলা কথা শুনে সে বিভ্রান্ত হয়। আমার এখানটা তোর জন্য কাঁপে? নিজের বুকের দিকে ইশারা করেই বলে সে। হ্যাঁ, তুমি এখনো বুঝতে পারছো না? বড় নিষ্পাপ কণ্ঠ ইসির। দিগন্তের ভেতর ওই কণ্ঠ সম্মোহনের মতো কাজ করেছে। হ্যাঁ পারছি। নিজে এসে বুঝিয়ে দিয়েছিস নাকি বুঝতে পারবো না? ইসি অমনি মনমোহিত করা একটা হাসি দেয়। দিগন্ত আরও কাছে টেনে নেয়। নির্লজ্জের মতো এসে আমাকে বুঝিয়ে দিয়েছিস সেসব? ভয় করেনি? কিসের ভয়? এখন যদি আমিও নির্লজ্জ হই? তো হও। তারপরের দৃশ্যটাই তার সেরাতের স্বপ্নদোষের কারণ। চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছে ইসিকে। নাকের ডগায়, চোখে মুখে, ঠোঁটে, গালে, বুকে, কোথাও বাদ দেয়নি দিগন্ত। আদরে আদরে ভরিয়ে দিয়েছে। তারপর হঠাৎ ইসিকে নিচে ফেলে তার গায়ের ওপর উঠবে। অমনি হাজারটা প্রজাপতি হয়ে তার ধরাছোঁয়ার বাইরে চলে যায়। কি আশ্চর্য, এতটুকুর জন্য এসেছে। কি হলো, কি ভাবছেন? এসে দিগন্তের ধ্যান ভানায়, তারপর আবারও বলে, আচ্ছা, আমি তাহলে বান্ধবীদের কাছে যাই, ওরা অপেক্ষা করছে। আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব, প্রমিস। দিগন্তের ধ্যান ভাঙে। তার কথার প্রত্যুত্তর করবে তার আগেই এসে পা বাড়ায়, কারণ অনেক দেরি করে ফেলেছে। সবাই তার জন্য অপেক্ষা করছে হয়তো। কিন্তু দু এক পা এগিয়ে হঠাৎ একটা মেয়েলি কণ্ঠ। দিগন্তের নাম শুনে আবার পেছনে ফিরে তাকায়। সুন্দরী একটা মেয়ে দিগন্তের হাত ধরে বলছে, দিগন্ত, এখানে একা একা কি করছিস? কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোর জন্য। চল, বাড়ি যেতে হবে, ড্রপ করে দিবি আমাকে। মেয়েটা দিগন্তের হাত ঝাঁকে অধিকারের সাথে বলছে কথাটা, যেন তাকে অপেক্ষা করানো দিগন্তের ভুল, আর ওকে বাড়ি পৌঁছে দেওয়াটা দিগন্তের কর্তব্য। অন্তত ইসির তো তাই মনে হলো। সে দিগন্তের হাতের ভাঁজে গলিয়ে রাখা হাতটায় চোখ দেয়। বেশ কিছু মুহূর্ত ধরে তাকিয়ে থাকে। মেয়েটা দিগন্তকে কিছু বলছে তখন। দিগন্ত মনোযোগ দিয়ে শুনছে। শুনতে শুনতে হঠাৎ পকেট থেকে ফোন বের করে কাউকে কল লাগিয়ে এদিক সেদিক নজর ঘোরাতেই ইসির দিকে চোখ পড়ে। সে তখনও তাদের দুজনের মিলিত হাতের দিকে চেয়ে আছে। থমকে যাওয়া ইসির নজর অনুযায়ী নিজের হাতের দিকে তাকায় সেও। তারপর আবার ইসির দিকে চোখ দেয়। তাদের হাত থেকে নজর সরিয়ে দিগন্তকে এক পলক অদ্ভুত নজরে দেখে নেয় ইসি। তারপর চলে যায় পেছন ফিরে। দিগন্ত কি হলো বুঝতেও পারল না। পাশের মেয়েটা তখনও কিছু বলছে। দিগন্তর সেদিকে ধ্যান নেই। সে ইসির ওই চোখ দুটো মনে করে শুধু। যেখানে কিছু একটা ছিল,
তবে দিগন্তের প্রতি অবিশ্বাস নাকি ঈশির নিজের প্রতি অবিশ্বাস ছিল তা সে বুঝতে পারেনি। পাশের মেয়েটার হাত ছাড়িয়ে ঈশির কাছে যেতে চাইবে তার আগেই ফোনে কল আসে। অন্তিকের কল দেখে রিসিভ করতে করতে ঈশির উদ্দেশ্যে পা বাড়ায়। পেছনের মেয়েটা বলে ওঠে, কি হলো দিগন্ত, ওদিকে কোথায় যাচ্ছিস? দিগন্ত তার কথার উত্তর দেয় না। ঈশির উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে ফোনে অন্তিকের কথা শুনে আবার থেমে যায়। ইরফান ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। অন্তিক তাকে পুরান ঢাকার উদ্দেশ্যে যেতে বলেছে, হসপিটালে বিজি না থাকলে, কারণ সে একটু দূরে আছে। ওখান থেকে যেতে যেতে অনেক সময় পেরিয়ে যাবে। দিগন্ত থেমে যায়। একবার দূর টেবিলে হই হুল্লোড় করা বান্ধবীদের মাঝে শক্ত হয়ে বসে থাকা ঈশির দিকে তাকিয়ে তার সাথে থাকা মেয়েটাকে বলে,